হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু গুরুকুল। গুরুকুলে সবাইকে পুনরায় আবার স্বাগত। আজকের ক্লাসটা যদিও বা হবে ক্লাস 12 কেন্দ্রিক। ইতিমধ্যে কিন্তু 12 এর কোনো ক্লাস নেওয়া হয়নি, তাই 12 এর সেমিস্টার 1 থেকে আমি বেছে নিয়েছি টেনিসনের ইউলিসিস। দেখো, এই বিষয়টা হচ্ছে যে এই কবিতাগুলো খুব একটা সহজ কবিতা নয়। অ্যাকচুয়ালি এটা অনার্স লেভেলের কবিতা, এবং এটা পড়তে গেলে আমাদের একটুখানি ডিটেইলিং এতে আমাদেরকে একটু ফোকাস করতে হবে। তো তাই জন্য আজকের ক্লাসটাকে আমি ভেঙে নিয়েছি 4টে পার্টে। প্রথম পার্টে আমরা একটু জেনে নেব কবির ব্যাপারে, অর্থাৎ অ্যালফ্রেড লর্ড টেনিসনের ব্যাপারে। সেকেন্ড পার্টে আমরা জানবো হু ইউলিসিস ওয়াজ, বা ইউলিসিসের সাথে মাইথোলজিক্যাল স্টোরিজটা কি লুকিয়ে আছে, কারণ এই বিষয়টা না জানলে কবিতাটাকে কোনোভাবেই আমরা বুঝতে পারবো না। কবির ব্যাপারেও খুব ডিটেলিং একটু জানার দরকার আছে, কারণ কবিতাটা কিছুটা অর্থেও অটোবায়োগ্রাফিক্যাল কিছু সিগনিফিকেন্স রয়েছে। থার্ডলি আমরা স্টোরিটার, আমাদের কবিতাটার ব্যাপারে একটু জেনে নেব, একটা বেসিক প্লটটা কি রয়েছে, কবিতাটার যে বেসিক স্টোরি লাইনটা কি রয়েছে। স্বাভাবিকভাবে তোমাদের মনে হতে পারে যে কবিতার আবার স্টোরি। হ্যাঁ, আমার এটা মনে হয় যে কোনো কবিতারই কিছু না কিছু একটা গল্প লুকিয়ে থাকে, কিছু তো একটা থিমকে সে এক্সপ্রেস করতেই চায়। তো সেই গল্পটাই আমি তোমাদের সামনে তুলে ধরবো, এবং ইন দ্য কনক্লুডিং পার্ট বা লাস্ট পার্টেতে আমরা ডিসকাস করব যে আমাদের এই ইউলিসিসটা কি ধরনের কবিতা। কারণ ইতিমধ্যে তোমরা জানো যে সনেট এক ধরনের কবিতা হয়ে থাকে, তোমরা হয়তো জানো যে এপিক মহাকাব্য এক ধরনের কবিতা হয়। তো ইউলিসিস সেই অর্থে কি ধরনের কবিতার মধ্যে পড়ে সেটাও আমরা জানবো। তো টেনিসন, অর্থাৎ অ্যালফ্রেড লর্ড টেনিসন, তার জন্ম হয় 1809 সালে এবং তিনি মারা যান 1892 সালে। খুব ছোট বয়স থেকেই তিনি কিন্তু কবিতা লিখতেন, এবং তার কবিতা লেখার প্রতি তার আকর্ষণ এতটাই ছিল বা প্রবণতা এতটাই ছিল যে খুব ছোট বয়সে তিনি কিন্তু একটি মহাকাব্য লিখে ফেলেছিলেন। যদিও বা কবি হিসেবে তার খ্যাতি স্বাভাবিকভাবে বৃদ্ধি পায় যখন তিনি 1827 সালে তিনি কেমব্রিজে গিয়ে পৌঁছন। কেমব্রিজে তিনি জয়েন করেন কেমব্রিজ অ্যাপোস্টেলসদের সাথে। কেমব্রিজ অ্যাপোস্টেল হচ্ছে একটি ডিবেটিং সোসাইটি, একটা প্রাইভেট ডিবেটিং সোসাইটি, যেখানে বিখ্যাত ব্যক্তিরা আসতেন এবং নানান বিষয় নিয়ে তাদের আলোচনা, পর্যবেক্ষণ বা সেই অর্থে ডিবেটস তাদের চলতেই থাকতো। এখানে কবিতা পাঠও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল। আমাদের টেনিসন সেই অর্থে এখানে নানান কবিতা পাঠ করতেন, তার আইডিওলজিও তিনি নানান সময় এক্সপ্রেস করেছেন, যেখান থেকেই তার পরিচিতি ঘটে। এখানে তার বন্ধুত্ব হয় একজনের সাথে, যার নাম হচ্ছে আর্থার হেনরি হ্যালাম। এই নামটা কিন্তু নোট করে রাখবে, আর্থার হেনরি হ্যালাম। তো এই আর্থার হেনরি হ্যালামের সঙ্গে তার বন্ধুত্ব হয় ওই 1827 সালের প্রায় এন্ডের দিকে, এবং টেনিসন বলেন তার একটি চিঠিতে যে আর্থার হেনরি হ্যালাম হচ্ছে তার আইডিয়াল ইন্টেলেকচুয়াল পার্টনার। বুঝতেই পারছো কতটা ঘনিষ্ঠ বন্ধুত্ব হয়ে থাকবে, যেখানে সে আরেকজন ব্যক্তিকে তার এতটা কাছের মেনে নেবে। সে আরো কাছের হয়ে ওঠে তখন যখন টেনিসনের বোন এমিলির সঙ্গে তার সম্পর্ক গঠিত হয়। এবং স্বাভাবিকভাবে এই বন্ধুত্বটা একটা সুন টু বি ব্রাদার ইন লয়ের সম্পর্কে খুব শীঘ্রই রূপান্তরিত হতো। কিন্তু ভাগ্যচক্রে যে ঘটনাটা ঘটে যায় সেটা হচ্ছে 1833 সালে আর্থার হেনরি হ্যালাম অস্ট্রিয়াতে মারা যান হলো ব্রেন হ্যামারেজে, এবং এই খবর আসতেই টেনিসন শোকস্তব্ধ হয়ে যান। সে নিজেকে সবাই থেকে আলাদা করে দেন, বিচ্ছিন্ন করে রাখেন নিজেকে সমস্ত জগতের সাথে। তিনি এক প্রকার লেখালেখিও তিনি কিন্তু ছেড়ে দিয়েছিলেন। কিন্তু পরে তিনি ভেবে দেখেন যে পুরোপুরি যদি আমি ছেড়ে চলে যাই তাহলে আমার বন্ধুত্বের কথা কে বলবে। তাই জন্যে তিনি শুরু করেন লিখতে তার একটি বিখ্যাত কবিতা। কবিতাটার নাম
হচ্ছে ইন মেমোরিয়াম। ইন মেমোরিয়াম অর্থাৎ ইন দ্য মেমোরি অফ, অর্থাৎ এটা ডেডিকেটেড ছিল আর্থার হেনরি হ্যালামের উদ্দেশ্যে। লেখা শুরু হয় ওই 1833 সালের প্রায় শেষের দিক থেকে, এবং 17 বছর সময় লেগেছিল এই কবিতাটাকে লিখে পাবলিশ করতে। পাবলিশড হয় 1850 সালে, এবং পুরো কবিতাটাই ধরে শুধু রয়েছে তার দুঃখের কথা, তার যন্ত্রণার কথা, তার বেদনার কথা, রয়েছে তার বন্ধুর প্রতি তার অগাধ ভালোবাসার শুধুই এক্সপ্রেশন। স্বাভাবিকভাবে সে মিস করত, তাই জন্যেই এই কবিতার মাধ্যমে সে তার বন্ধুর প্রতি সেই অর্থে শ্রদ্ধা জ্ঞাপন করেছিল। কিন্তু আমাদের যে কবিতা ইউলিসিস, সেই কবিতাটা অ্যাকচুয়ালি লেখা হচ্ছে 1833 সালে, সেপ্টেম্বরের আশেপাশ থেকে, যখন আমাদের আর্থার হেনরি হ্যালাম মারা যাচ্ছেন। সেই সময়টা সত্যি আমাদের টেনিসনের জন্য খুব একটা ভালো ছিল না। সে নানানবিধ বই পড়ছে, তার ভালো কিছুতেই লাগছে না। হঠাৎ করে হোমারের লেখা এপিক, যেটা হচ্ছে ওডেসি, এবং দান্তের লেখা এপিক অর্থাৎ হচ্ছে ইনফার্নো, সে যখন পড়েন, তখন তার সামনে উঠে আসে একটা ক্যারেক্টার যার নামই হচ্ছে ইউলিসিস। এই ইউলিসিসকে নিয়েই হচ্ছে আমাদের সেকেন্ড পার্টের ডিসকাশন। ইতিমধ্যেই আমার মনে হয় যে তোমাদের নিশ্চয়ই মনে একটা প্রশ্ন এসছে যে ইউলিসিসটাকে। হ্যাঁ, তারই ব্যাপারে আমরা এই অংশে ডাউটসগুলোকে ক্লিয়ার করে দেবো। ইউলিসিসের ব্যাপারে বলবার আগে আমাদের চেনা পরিচিত দুটো মহাকাব্যের ব্যাপারে একটুখানি রিমাইন্ড করিয়ে দিই। রামায়ণের ব্যাপারে নিশ্চয়ই জানো, যেখানে রামের সাথে রাবণের যুদ্ধ, বা আমরা জানি মহাভারতেরও কথা, যেখানে পাণ্ডবদের সঙ্গে যুদ্ধ হয় কৌরবদের। তো সেরকমই একটি যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধটার নাম হচ্ছে দ্য ব্যাটল অফ ট্রয়। এই যুদ্ধে যাদের মধ্যে যুদ্ধটা হয়েছিল সেটা হচ্ছে গ্রিকদের সঙ্গে ট্রজনসদের। ট্রয়ের লোকেদেরকে আমরা ট্রজনস বলে থাকি। এই যুদ্ধেই গ্রিকদের হয়ে যে নেতৃত্ব করেছিলেন তারই নাম হচ্ছে ইউলিসিস। এবার হঠাৎ করে তাকে কেন বেছে নেওয়া হলো, আমাদের এই কবিতার শিরোনামে সেই কেন এলো, সেইটাই হচ্ছে আমাদের এখানকার মূল আলোচ্য বিষয়। এই ইউলিসিস স্বাভাবিকভাবে একজন বীর যোদ্ধা। এতটাই সে তার যুদ্ধ কৌশলে, যুদ্ধের টেকনিকে সে এতটাই সে এক্সপার্ট যে সে তার বুদ্ধি দিয়ে প্রধানত সে কিন্তু ট্রয়ের লোকেদেরকে বা ট্রজনসদেরকে সে কিন্তু পরাস্ত করেছিল। এবং সেই যুদ্ধতে যখন সে যায়, প্রায় তার 10 বছরের মতন সময় লেগে যায় যুদ্ধকে শেষ করতে। তারপর সে বাড়ি ফিরে আসে, কিন্তু বাড়ি ফিরতে তার সময় লাগে আরো 10 বছর। তার মানে সব মিলিয়ে 20 বছর সে বাড়ি থেকে অনেক দূরে ছিল, করেছিল নানান রকমের অ্যাডভেঞ্চার। ফাইনালি সে যখন বাড়িতে ফেরত আসে, সে এসে দেখে যে তার সন্তান এখন অনেকটাই বড় হয়ে গেছে, তার স্ত্রী ইতিমধ্যে বুড়ি হয়ে গেছে, এবং তার বাড়িতে তার আর ভালো লাগে না। বাড়ি তার যেখানে তার রাজত্ব ছিল সেই জায়গাটার নাম হলো ইথাকা। কিন্তু এই ব্যক্তির, এই বিখ্যাত ব্যক্তির সত্যিই যে বেসিক ক্যারেক্টারিস্টিক হলো সে ঘরেতে কোনোভাবেই বসে থাকতে পারে না। তার অনবরত জ্ঞান অর্জন করার একটা স্পৃহা আছে। সে কোনোভাবে একটা স্ট্যাগনেন্ট লাইফ লিড করতে পারে না। সে ভাবে আমি বেরিয়ে যাব, আমি আরো এগোবো, জ্ঞান অর্জন করেই চলবো, যতদিন না না আমার মৃত্যু আমাকে টেনে নিচ্ছে। এবার আমি কি বললাম দেখো একটু আগে, টেনিসনের যখন বন্ধু মারা যায়, তিনি নানান রকমের গল্পের বই পড়ছিলেন, উপন্যাস পড়ছিলেন, এদিক থেকে মহাকাব্য পড়ছিলেন। তো সেইগুলো পড়তে পড়তে সে ইউলিসিসের ব্যাপারে জানতে পায়। এই ইউলিসিসের দ্বারা সে ইন্সপায়ার্ড হয়। সে ভাবে আমি কি করে একজন বন্ধু, অবশ্যই সে আমার প্রিয় বন্ধু, কিন্তু তার মৃত্যুতে আমি কিভাবে সব ছেড়ে ছুড়ে দিয়ে
আমি ঘরেতে বসে গেছি। এরকম ভাবে করলে তো আমার জীবন চলতে পারে না। আমাকে ফাইট করতে হবে, আমাকে এগোতে হবে, আমাকে জানাতে হবে পৃথিবীকে আমি যেটা জানি। আমার নিজস্ব ফিলোসফি, আমার নিজস্ব চিন্তা ভাবনা আমাকে তুলে ধরতে হবে সমস্ত জগতের কাছে। আমাকে জানাতে হবে আমার বন্ধুর ব্যাপারে, আমার বন্ধু কতটা আমার কাছের ছিল। এই যে ইউলিসিসের ক্যারেক্টারটা তাকে ইন্সপায়ার করে কিসের জন্যে? আবার ফেরত আসতে, তার ট্র্যাক অফ লাইফে। সেই জন্যেই আমাদের তিনি অ্যাকচুয়ালি বেছে নেন এই ইউলিসিস কবিতাটাকে। একাধারে ইউলিসিস কবিতা তাকে ইন্সপায়ার করে এবং অন্য দিক থেকে সেটা আমাদেরকেও ইন্সপায়ার করে যে কোনোভাবেই আমরা যেন হাল না ছাড়ি। আমাদের জীবনটা কিন্তু একটাই এবং জীবন শেষ হওয়ার আগে আমাদের জ্ঞান অর্জন করাকে শেষ বললে হবে না। টিল দ্য এন্ড it is our responsibility to achieve whatever we can in the face of the hostility of the universe. তো এই পৃথিবীতে যে সমস্ত বাধা আসুক, যতই বিপত্তি আসুক, আমরা কোনোভাবেই ঘরের মধ্যে বসে থাকলে হবে না। আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। আমাদের এই ইউলিসিস কবিতা আমাদের কাছে এইটাই তুলে ধরে। থার্ড পার্টে আমরা জানবো হলো এই কবিতাটার ব্যাপারে। এই কবিতায় কি রয়েছে? এই কবিতায় সেই সময়টাকে ধরা হচ্ছে যে সময় ইউলিসিস ফেরত এসে গেছে তার বাড়িতে। তার বাড়িটা আমি বললাম যে সেই জায়গাটা হচ্ছে ইথাকা, এবং ইথাকায় এসে তাকে পুনরায় সিংহাসনে বসানো হয়েছে। কিন্তু তারই চারিধারে যে সমস্ত মানুষরা, মানে তার প্রজারা যারা রয়েছে, তারা অধিকাংশ জনই হলো বর্বর শ্রেণীর, তারা অশিক্ষিত, তারা সেই অর্থে কিছু জানেই না, তাদের কাছে নলেজের কোনো গুরুত্ব নেই। স্বাভাবিকভাবে দেখো না যে যারা শিক্ষিত হয় তারা কি সত্যি অশিক্ষিত সমাজে নিজেদেরকে পুরোপুরি মানিয়ে নিতে পারে? তাদের নিশ্চয়ই প্রচন্ড অসুবিধেই হয়। তো ইউলিসিসেরও সেই এক প্রকার একই অসুবিধে কিন্তু হচ্ছিল। শুধুমাত্র মানুষকে নিয়েই তার সমস্যা নয়, এক সময় তার স্ত্রী, এখানে তার নাম হচ্ছে পেনিলোপ বা এক সময় প্রচন্ড সুন্দরী ছিলেন, কিন্তু এই 20 বছরের ব্যবধানে স্বাভাবিকভাবে তার সৌন্দর্য আস্তে আস্তে কমে গেছে। আর এখনো তিনিও এখন স্বাভাবিকভাবে বার্ধক্যের দিকে এগোচ্ছেন, এবং এই ক্ষেত্রে ইউলিসিসের মন কোনোভাবেই তার স্ত্রীর দিকে নেই। তার কিন্তু এটা নয় যে সে অন্য কারুর কথা ভাবছে, সে ভাবছে ধুর, এই ঘরের মধ্যে বসে থেকে আমার কি হবে, এই সিংহাসনে বসে থেকে আমার কি লাভ। আমার কাছে যেন মনে হচ্ছে কি ওই যে মুকুটটা আমাকে পরিয়ে দেওয়া হয়েছে প্রায় কাঁটার মুকুটের মতন সমান। তাই সে কি করেছে, যে সমস্ত তার সহযোদ্ধাদেরকে, তার মেরিনার্সদেরকে, তার যার সাথে সে নানান সময় সমুদ্র পথে গেছিল, তাদের সবাইকে আজ ডেকেছে একটা বন্দরে, এবং তাদেরকে উদ্দেশ্য করে বলছে এইভাবে কি বসে থাকলে চলে? চলো, আমাদের অনেক হয়ে গেছে, চলো আমরা বেরিয়ে পড়ি, আমরা এগোই সেই নলেজের দিকে যেখানেতে কোনো জ্ঞানের কোনো শেষ নেই। মৃত্যু তো একদিন আসবে, মৃত্যু নিঃসন্দেহে একদিন আসবে, কিন্তু তার আগে জ্ঞানের ভান্ডারটাকে তো পূরণ করতে হবে। আমি সেই অর্থে ইউলিসিস বলছেন যে আমি সেই অর্থে যেখানেই গেছি সেখানেই সুনাম অর্জন করেছি, যে যুদ্ধক্ষেত্রে গেছি সেখানে সবাই আমার জয় জয়গার করেছেন। তো সেই ক্ষেত্রে আমি কি করে এই ঘরের মধ্যে একা বসে থাকবো? নিঃসন্দেহে কথা ঠিক যে শুধুমাত্র আমার স্ত্রী নয়, আমারও বয়স হয়েছে অনেক, কিন্তু তথাপি আমার হয়তো নিঃসন্দেহে এ কথাটাও ঠিক যে আমার স্ট্রেংথ আগের থেকে অনেকটাই কমে গেছে, কিন্তু তবুও এখন যা স্ট্রেংথ আছে আমার কাছে তার দরুন আমরা অনেক দূর অব্দি এগোতে পারি। সে পরিচয় করিয়ে দিচ্ছে তার ছেলের সাথে, তার ছেলের নাম হচ্ছে টেলিম্যাকাস। তো সে কি বলছে যে টেলিম্যাকাস ভাই আমার মতন নয়, সে যথাযথভাবে আমার এই সমস্ত প্রজাদের দেখাশোনা করে, সে তার মাকে সম্মান করে, সে তার আমাদের বাড়ির যে কুলদেবতা আছে তারও সম্মান যথার্থভাবে করে, এবং সে যথেষ্টভাবে প্রচেষ্টা করছে এই বর্বর শ্রেণীর মানুষদের আস্তে আস্তে
সভ্যতার দিকে নিয়ে যেতে। কিন্তু এ কথাও ঠিক, সে করে তার কাজ, আমি করি আমার। আর আমার কাজ কি? আমার কাজ হলো জ্ঞান অর্জন করা। তো তাই জন্যে সে বলছে কি, চলো আর এখানে থেকো না, আমরা চলো বেরিয়ে পড়ি। আমরা বেরিয়ে যাই সেই উদ্দেশ্যে যেখানে ভাসতে ভাসতে আমরা হয়তো পৌঁছে যেতে পারি সেই আইল্যান্ডের কাছে, যেখানে হয়তো আমাদের হিরো, যার নাম হচ্ছে অ্যাকিলস, সে হয়তো ওখানে আছে। এ কথা ঠিক যে হয়তো সেই পথে যেতে গিয়ে আমরা হয়তো আমাদের জাহাজ হয়তো ডুবে যেতে পারে, হয়তো আমরা মারা যেতে পারি, কিন্তু তাও সুযোগ যখন আছে সেই সুযোগের সৎ ব্যবহার করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। এখানে একটা জিনিস বলে রাখি, অ্যাকিলস হচ্ছে আরেকজন বীর যোদ্ধা, যাকে স্বাভাবিকভাবে সে পূজিত হয় আমাদের গ্রিসে, এবং তাকে সবাই সেই অর্থে তাকে হিরো বলে মেনে নেয়, এবং ইউলিসিসও তাকে কিন্তু হিরো হিসেবেই দেখে। তাই জন্য সে মনে করে, যেমন ভাবে ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, আমরা মনে করি কি যে মানুষ, যারা ভালো মানুষ মারা যাওয়ার পর স্বর্গে যায়, গ্রিকরা মনে করে যে তাদের যারা হিরোজ তারা স্বর্গে যায় না, তাদের জন্যে দুটো আইল্যান্ড আছে, দ্য আইল অফ ব্লিস আর দ্য ফরচুনেট আইল। মানে অর্থাৎ দুটো আইল্যান্ডেই এই সোলস গুলোকে সেখানে রাখা হয়, এবং অ্যাকিলিস আমাদের ইউলিসিস মনে করে যে আমরা যদি ভাসতে ভাসতে এগোতে পারি, হয়তো সেইখানেও আমরা পৌঁছতে পারি যেখানে আমরা গিয়ে আমাদের হিরোকে সেই অর্থে দেখতে পাবো। তো এটা হচ্ছে আমাদের বেসিক কবিতা। কবিতাটার মূল বক্তব্য, বাড়িতে থেকে গেলে হবে না, স্ট্যাগনেন্ট লাইফ চলবে না, জ্ঞান অর্জন করাই হলো প্রকৃত জীবন। তো এটাই হচ্ছে আমাদের বেসিক কবিতাটা। অবশ্যই কবিতাটা যখন আমরা পড়বো তার ব্যাপারে লাইন ওয়াইজ আমরা জানবো, তখন আরো ব্যাখ্যা নিঃসন্দেহে তোমরা পাবে। আমি শুধুমাত্র স্টোরিটা বলে রাখলাম, কবিতাটার স্টোরিটা, যাতে তোমাদের বেসিক কবিতাটা তোমাদের বুঝতে সুবিধে হয়। আজকের ক্লাসের ফাইনাল বা কনক্লুডিং পার্টে আমরা যে বিষয়টা নিয়ে একটু আলোচনা করব, সেটা হচ্ছে এই ইউলিসিস কি ধরনের কবিতা, অর্থাৎ হোয়াট কাইন্ড অফ আ পোয়েম ইজ ইউলিসিস। তো সেইটার বলবার আগে একটা বিষয় একটু তোমাদেরকে রিমাইন্ড করিয়ে দিই, সেটা হচ্ছে তোমরা ইতিমধ্যে ক্লাস 11-এর সেকেন্ড সেমেস্টারে তোমরা পড়েছিলে রবার্ট ব্রাউনিং এর লেখা একটি কবিতা, যেটা হচ্ছে মাই লাস্ট ডাচেস। এবং এই কবিতাটা পড়তে গিয়ে তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে তোমরা জেনে এসছো যে এই কবিতাটা হচ্ছে একটা ড্রামাটিক মনোলগ। ড্রামাটিক মনোলগটা কি? It's a literary form of a poem where a single speaker speaks and there is a presence of silent listener or listeners. তো অর্থাৎ কি, যেটা এমন ধরনেরই একটি কবিতা যেখানে একজন ক্যারেক্টারকেই আমরা পাই যে কথা বলে, এবং সেই অর্থে কিছু লিসনার বা একজন লিসনার থেকে থাকতে পারে যে কিন্তু সাইলেন্ট, এবং তার উপস্থিতির ব্যাপারে আমরা জানতে পাই হচ্ছে নানান রকম রিয়াকশনস এর মাধ্যমে। রিয়াকশনস মানে যে বক্তা, মানে যে এখানকার স্পিকার, সেই এমন ভাবেই কথাগুলো বলছে যার থেকে আমরা কিন্তু একটা আন্দাজ করে নিতে পারবো নিশ্চয়ই সে কারুর উদ্দেশ্যে কথাগুলো বলছে। তো যেমন ভাবে রবার্ট ব্রাউনিং এর মাই লাস্ট ডাচেস ছিল আমাদের ড্রামাটিক মনোলগ, আমাদের ইউলিসিসও সেই অর্থে হচ্ছে টেনিসনের লেখা একটি ড্রামাটিক মনোলগ। এবার কেন এটা ড্রামাটিক মনোলগ? তার কারণ হচ্ছে, দেখো এই পুরো কবিতাটা যখন তোমরা পড়বে তোমরা দেখবে ইউলিসিসই পুরো কথাগুলো কিন্তু বলছে, এবং অন্য কেউ কোনো বক্তব্য রাখছে না। কিন্তু ইউলিসিসের বক্তব্য থেকে বারংবার একটা কথা চলে আসবে, সেটা হচ্ছে কি, মেরিনার্স। অর্থাৎ এটা বোঝাই যাচ্ছে যে সে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে পোর্টের কাছে, অর্থাৎ বন্দরের কাছে সমস্ত মেরিনার্সদেরকে ডেকে সেই কথাগুলো সে জানাচ্ছে, এবং যেহেতু তারা সাইলেন্ট, তাই জন্য আমরা তাদের ব্যাপারে বলতে পারি তারাই হচ্ছে এই ক্ষেত্রে সাইলেন্ট লিসনার্স। দ্যাটস ইট ফর টুডেজ ক্লাস। আগামী ক্লাসে আমরা টেক্সচুয়াল অ্যানালিসিসটা করব।
আমরা ওয়ার্ড মিনিংসগুলো দেখবো এবং তার পাশাপাশি এমসিকিউর ওপরেও ফোকাস করব। সো ডোন্ট মিস দ্য নেক্সট ক্লাস। কনক্লুড করবার আগে সবাইকে বলছি যে যদি আমার ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো। যদি তোমাদের মনে হয় যে কিছু জিনিসের ইমপ্রুভমেন্টের দরকার আছে, সেটাও কিন্তু জানিও এই কমেন্ট সেকশনে। অ্যান্ড পারলে একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করো। থ্যাংক ইউ। আগামী ক্লাসে দেখা হচ্ছে। টিল দেন, স্টাডি হার্ড।